আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। বেসিক্যালি আমার চ্যানেল আজকের টপিকটা হচ্ছে যে আইপিও মার্কেটে বাংলাদেশের নেক্সট আইপিও কোনটা আসতে পারে এবং হঠাৎ মার্কেটে আইপিওর এই করুণ অবস্থা কেন? বেসিক্যালি যদি দেখা যায় ট্র্যাডিশনালি বাংলাদেশে যে গ্রুপ কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আইপিওতে আসতে খুব দ্বিধাবোধ করে এবং সাধারণত খুব মানে এ, এ, কিছু কোম্পানি আসলে আগে যে কোম্পানিগুলো এসেছিল মাল্টি ন্যাশনাল, আমরা রিসেন্টলি দেখতে পেরেছি যে মাল্টি ন্যাশনাল অত কোম্পানি কিন্তু আইপিওতে আসতেছে না, আসতে চায় না। বেসিক্যালি এখানে একটা মূল ভূমিকা প্রিভিয়াসলি পালন করে এসেছিল, সেটা কিছুটা করাপশন, ট্যাক্স রেট। আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একটু পরে আপনারা বুঝতে পারবেন। পলিসিগুলোর কারণেও কিন্তু বিভিন্ন ধরনের আইপিও আসতে বাধাগ্রস্ত হয়েছে কোম্পানিগুলো। সো কারেন্টলি আমরা জানি যে আইপিও মার্কেটটা আসলে এরকম অবস্থা হওয়ার কারণে একটা গভর্নমেন্ট ফল হয়েছে এবং গভর্নমেন্ট ফল হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বিভিন্ন চেঞ্জ আসতেছে। অনেক বোর্ড অফ ডাইরেক্টররা বাইরে, যারা প্রিভিয়াসলি যে যে, কিছু কিছু কোম্পানিতে ছিল। তো সব মিলায় এবং বিএসসি ইসি এরও চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এবং প্যানেলে যে আইপিও গুলো ছিল হয়তো দেখা গেছে সেগুলো প্রিভিয়াস সরকারের সাথে কোনোভাবে সম্পর্কিত, অথবা অথবা বিএসসি ইসি তাদের কোনো ধরনের সুবিধা দিচ্ছিল। দ্যাটস ওয়াই আইপিও গুলো এখন সে সুবিধাটা যেহেতু পাবে না, বা প্লেসমেন্ট শেয়ার যেহেতু ডাইরেক্টর হোল্ড করতে পারবে না, এই কারণে অনেক কোম্পানি কিন্তু কারেন্টলি আইপিওতে ইজিলি আসতে পারতেছে না চাইলেও। আর এই তত্ত্বাবধায়ক সরকার আমলে সাধারণত আইপিওতে আসার পার্সেন্টেজটাও কম থাকবে মনে হয় আমার কাছে, এবং নতুন সরকার গঠন হলে তখন আবার এই জিনিসটা একটু ফ্লেক্সিবিলিটি পাবে। এখন যদি বলতে হয় যে আমাদের দেশে সাধারণত কোম্পানিগুলো আইপিওতে আসতে এত দ্বিধাবোধ করে কেন, কারণ হচ্ছে তারা ব্যাংক থেকে হিউজ পরিমাণ লোন চাইলেই সাধারণত পেয়ে যাচ্ছিল। এবং ব্যাংকের টাকা ব্যাংক্রাপসিতে দেখানোটা কিন্তু ইজি, রেদার দেন শেয়ার মার্কেট থেকে টাকা উত্তোলন করে বিভিন্ন জবাবদিহিতার মধ্যে আসতে হয়। বাট ব্যাংকে ভালো সম্পর্ক হওয়ার কারণে অথবা ম্যানিপুলেশন করে ইজিলি তারা বড় বড় অঙ্কের টাকা বার করে নিয়েছে, যেই কারণে আইপিওতে আসতে কোম্পানিগুলো একটু দ্বিধাবোধ করতো। আর যেহেতু আমরা দেখতে পারতেছি যে যখন একটা প্রতিষ্ঠান ব্যাংক থেকে লোন নিয়ে সে তার ব্যবসাকে বড় করে এবং সেই টাকাকে রিপে না করে, তখন কিন্তু আলটিমেটলি বার্ডেনটা এসে পড়ে হলো জনগণের উপরে, এবং নতুন টাকা প্রিন্ট করতে হয়। নতুন টাকা প্রিন্ট করলেও দেখা যায় যে ইনফ্লেশন উল্টা এসে জনগণের উপর পড়তেছে। তো আলটিমেটলি এই জিনিসটা কোনো উন্নয়নশীল দেশে এরকমভাবে ব্যাংকে এত ওপেন করে দেওয়া, ব্যাংকের মাধ্যমে ইজিলি লোন পাওয়া, এই জিনিসগুলো একটুখানি সতর্ক করতে হবে। হোপফুলি এই সামনে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসগুলোতে মনোযোগ দিবে। দেন যদি বলা হয় তাহলে আইপিওর যে ভ্যালুয়েশনটা করা হয় অনেক কোম্পানির কাছে, যেমন ভালো ভালো কোম্পানি মাল্টি ন্যাশনাল অথবা যে কোম্পানিগুলো স্টার্ট আপ, সেগুলোর জন্য একটু হলেও ডিফিকাল্ট। যেমন ভ্যালুয়েশন করা হয় নেট অ্যাসেটের উপরে। নেট অ্যাসেটে যা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী নর্মালি ভ্যালুয়েশন হয়ে আসতেছে, বুক বিল্ডিং আমরা দেখে আসতেছি, যেটা অনেক অনেক বাইরের দেশগুলোতেও নাই। এই ভ্যালুয়েশনটা অনেকটা বিডিংয়ের মাধ্যমে হয় ইন্ডিয়াতেও। ও সুতরাং বিডিংয়ের মাধ্যমে হলে দেখা যায় যে প্রাইসটা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে একটু ভালো পায় অন্যান্য কোম্পানিগুলো। ইয়েল্ড মেথড এবং ফেয়ার ভ্যালু মেথড, এই দুটো জিনিসও কাজে লাগাতে পারে। তো ভিডিওর মাঝখানে একটু বলে নেই যে আইপিওতে আসার জন্য যে কোম্পানিগুলো অ্যাপ্লাই করেছিল এবং যেগুলো আটকায় আছে এখনো আসতে পারে নাই, এর মধ্যে রয়েছে অন্যতম বাংলালিংক। বাংলালিংক প্রায় 800 কোটি টাকা ফিক্সড প্রাইসে নিয়ে আইপিও এসেছে। আমার ধারণা, আমার পার্সোনাল ধারণাতে জানুয়ারি 2025-এর এন্ডে আমরা হয়তোবা একটা হোপফুল আছি যে বাংলালিংকের শেয়ার মার্কেটে আসতে পারে। বাংলালিংক কিন্তু মোর প্রফিটেবল দেন রবি, আমার ধারণা। মানে আমরা যে ডাটাগুলো পেয়েছি তাতে দেখেছি, এবং প্রিভিয়াসলি একটা নিউজের মাধ্যমে ডিক্লেয়ার করেছিল যে বাংলালিংক 2 বছরের মধ্যে আইপিওতে আসতে পারে, 2023-এর একটা নিউজে। ঢাকা থাই অ্যালমোলেক্স
ফাইল ফর 30 crore আইপিও। ঢাকা থাইও প্ল্যানিংয়ে ছিল আইপিওতে আসার জন্য, বিএসইসি অ্যাপ্রুভও করেছিল। ও এখন দেখা যাক তারা নতুন বিএসসি এর কাছে তাদের কোনো ইভ্যালুয়েশন থাকে কিনা এবং ঠিকঠাক মতো আইপিওতে আসতে পারে কিনা। জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স 15 কোটি টাকা আইপিও জন্য অ্যাপ্লাই করেছিল এবং তাদের আইপিওটা রিসেন্ট বিএসইসি অলরেডি বাতিল করে দিয়েছে। প্রিভিয়াস যে বিএসইসি ছিল তারা অ্যাগ্রিতে ছিল আইপিওতে, যদিও তার একটা বড় অঙ্কের প্লেসমেন্ট শেয়ার ছিল, তো যে কারণে আইপিওটা তারা বাতিল করে দিয়েছে। বোরাক রিয়েল এস্টেট 400 কোটি টাকার আইপিও নিয়ে আসতে যাচ্ছে। বোরাক রিয়েল এস্টেট কিন্তু বেশ ভালো একটা কোম্পানি, ইউনিক গ্রুপের সাথে অনেকটা রিলেটেড আছে তারা, এবং বোরাক রিয়েল এস্টেটের গুলশানে অনেকগুলো প্রজেক্ট চাইলে দেখা যায়, এবং হোপফুলি তারা এখনো পর্যন্ত প্রাইভেটভাবেই ব্যবসা করতেছে। দেখা যাক ফাইনালি তারা আইপিওতে তাদের যে কাগজপত্র নতুন বিএসইসির কাছে সেটা গ্রহণযোগ্যতা পায় কিনা। ইসলামিক অক্সিজেন প্রাইভেট লিমিটেড 93 crore টাকা নিয়ে আইপিওতে আসতে চেয়েছিল, যার আইপিওটা আগেই বিএসইসি হোল্ড করে দিয়েছে, এবং এখন নতুন বিএসইসি সংগঠন যদি এই আইপিওটাকে রিলিজ করে দেখা যাক। আচ্ছা, যাই হোক, এই আইপিওর এই করুণ দশা হওয়ার কারণে আমরা তো আসলে কিছুটা সরকারকেই দায়ী করতেছি, এবং কেন এরকম করুণ দশা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছিল ইজিয়ার অ্যাক্সেস টু ব্যাংক লোন। আমরা যদি এই ডাটাটা একটু দেখি যে নর্মালি আইপিওতে শান্তা সিকিউরিটিসের সিইও রুবাইত ফেরদৌস টিভিএস এর কাছে কিছু তার একটা ভাষ্যতে এসে বলেছিল যে নর্মালি 2015 থেকে, মানে লাস্ট 9 years 2015 থেকে 2024 পর্যন্ত অনলি 75 ফার্মস ইনক্লুডিং এ হ্যান্ডফুল এ সাইজেবল ones like Walton, Robi and Acme have collectively raised a March total equity capital of 5,700 crore টাকা. In contrast, Bragg Bank alone disbursed more than টাকা 10,000 crore in loan in 2023, while Eastern Bank disbursed 4,300 crore in the same year. তো দেখুন, এত বড় বড় কোম্পানিগুলো আসতেছে ঠিক আছে মার্কেটে, বাট এর মধ্যেও যদি আমরা একটু দেখি যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলোর কাছে এর থেকেও বেশি ফান্ড জেনারেট মানে রয়ে গিয়েছে, এবং তারা বড় বড় প্রজেক্টে ফান্ডের লোন দিতেছে। তো এই লোনগুলা কিন্তু দেখা যায় 10টা ব্যবসায় লোন দিলে একটা ব্যবসায় ডিফল্ট হইতেই পারে, আবার অনেক সময় বড় ব্যবসাগুলো ডিফল্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মেগা প্রজেক্ট। তো সেই হিসাবে বারবারই বলা হচ্ছে যে এই লোনগুলো ব্যাংকের মাধ্যমে না দিয়ে পুঁজিবাজারের মাধ্যমে দেওয়া উচিত, এবং যদি পুঁজিবাজারের মাধ্যমে দেওয়া হয় তাহলে দেখা যায় যে কোম্পানিটা ডিফল্ট হলেও তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ডিমিনিশ হয় না একদম কোম্পানিটা চাইলেই, এবং ওই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তারা কিন্তু ব্যবসাটা যদি ভালোভাবে পরিচালনা করতে চায় পরিচালনা করে যেতে পারে। সো এদিকে একটু মনোযোগ দিতে হবে যে ব্যাংক লোনের ক্ষেত্রে ইজিয়ার অ্যাক্সেস না রাখা, এবং অবশ্যই কমপ্লায়েন্সের গভর্নেন্সের দিক দিয়ে ব্যাংকগুলোকে স্ট্রং করে দেওয়া। এটা করলে অবশ্যই পুঁজিবাজার থেকে নতুন নতুন আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো টাকা উঠাতে যাবে। আইপিওর প্রাইসিং মেথড বাংলাদেশের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্যতা কম পাচ্ছে, কারণ কি বাইরের দেশ এখন অনেকভাবে প্রাইসিং করে আইপিওকে, বাংলাদেশে কিন্তু ওই জিনিসগুলো এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই। সেই আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করে আসতেছি এবং নেট অ্যাসেট ভ্যালুর ওপরে করে আসতেছি। অনেক স্টার্ট আপ আছে যাদের কিন্তু নেট অ্যাসেট ভ্যালু অত ভালো থাকে না, বাট তাদের ব্যবসার পোটেনশিয়াল অনেক ভালো থাকতে পারে, ব্র্যান্ডিং অনেক ভালো থাকতে পারে। সেই দিকে খেয়াল রেখে আইপিওর ভ্যালুয়েশনটা করলে হয়তো আইপিও আসা বাড়বে। দ্য প্রাইসিং মেথড ফর প্রাইমারি শেয়ার ইজ টু ইনক্লুড টুয়ার্ড পাস্ট পারফরমেন্স অ্যান্ড অ্যাসেট বেস which does not adequate value asset light companies with high growth potential. আমরা উনি অলরেডি এই জিনিসটাকে হাইলাইটেড করেছিল আগে একটা নিউজের মাধ্যমে। দেন যদি আসি অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ট্যাক্স গ্যাপের বেনিফিটটা কম পাচ্ছে আমাদের যে সকল কোম্পানিগুলো আইপিওতে আসতেছে। হ্যাঁ, সেগুলো কোম্পানির সাথে যে সকল কোম্পানি আইপিওতে আসতেছে না, কর্পোরেট কোম্পানি, সেগুলোর ট্যাক্স রেটের ডিফারেন্সটা খুবই কম, খুবই সামান্য, যে কারণে আসলে এই কোম্পানিগুলো এনকারেজ হচ্ছে না আইপিওতে আসার জন্য। তো আমরা এই 3টা মেজর কারণে কিন্তু আমরা আজকে
আইপিওতে পিছায় পড়তেছি এবং যত দ্রুত সম্ভব আমার আকাঙ্ক্ষা থাকবে নতুন বিএসসি এসি চেয়ারম্যানের কাছে যে তারা জানে এই স্টেপগুলো খুব তাড়াতাড়ি নেয় যাতে নতুন নতুন আইপিওগুলো আসতে পারে মার্কেটে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন শেয়ার করবেন, আমার চ্যানেলকে বেশি বেশি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ অল।